ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটার সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে। এই আইনের 3য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে 2য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। তবে এই উপধারার জি ক্লোজে আগে নির্মূলের উদ্দেশ্যে কোনো জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় কিংবা রাজনৈতিক গোষ্ঠীর উপর চালানো গণহত্যার যে উল্লেখ ছিল সেখান থেকে পলিটিক্যাল গ্রুপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ধারা 4-এ অপরাধের দায় নিয়ে আলোচনা হয়েছে। আগে এই ধারাটির 2টি উপধারা থাকলেও এবারের বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে। অধ্যাদেশে এই ধারাটির উপধারা 3টি এবং 2য় উপধারায় অপরাধের ব্যাখ্যা দিয়ে 6টি ক্লোজ যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে নতুন সেকশন 9-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা 11-তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। এর জন্য এখানে আরও 2টি উপধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। 12 নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান। এই ধারাটিতে আগে শুধুমাত্র আসামি পক্ষ আইনজীবী নিয়োগ না করলে সরকারিভাবে আইনজীবী নিয়োগের বিধান ছিল। তবে এখন এই ধারাটিতে 6টি উপধারা যোগ করা হয়েছে, যেখানে 2য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের 19 ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা 21-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে সে কথাও বলা হয়েছে। আইনের 23 ধারার পর 23-এর এ এবং 23-এর বি 2টি সেকশন সন্নিবেশ করা হয়েছে। এতে মূলত সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা বিধান করার কথা বলা হয়েছে। 23-এর 1-এর 1 নম্বর ক্লোজে বলা হয়েছে এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে একটা সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে। এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলে, মানে 40 দশকের। সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন একটা দিক বললে বোঝা যাবে যে এক্ষেত্রে বলা হয়েছে যে এভিডেন্সের যে রুল যেটা আছে সেটা হিউম্যান রাইটসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং কোনোভাবে এটা আনএথিক্যাল হতে পারবে না। আবার বলা হয়েছে যে প্রসিকিউটরের কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে যে ডিফেন্সের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে প্রসিকিউটর ডিফেন্সের সাথে তা শেয়ার করবে। একটা হলো যে ধরেন আগের আইনটা এমন ছিল, এখানে প্রচুর মিসইউজ করেছে তদানীন্তন প্রসিকিউশন এবং অ্যাজ ওয়েল এস ট্রাইব্যুনালে যারা ট্রায়ালের সাথে সম্পৃক্ত। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। উইটনেসদের প্রোটেকশনটা আরও ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে। টু সাম এক্সটেন্ট ভিকটিমদের কম্পেনসেশনের বিষয়টা এখানে অ্যাড্রেস করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। ফলে এই অ্যামেন্ডমেন্টগুলো
জেনারেলি মানে সর্বান্তকরণে বলা যায় এগুলো ট্রায়াল প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামিপক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থ যখন মামলার জন্যে আসামিকে সমন ইস্যু করা হয়, ওয়ারেন্ট ইস্যু করা হয়, বা যারা আসামি আছে তারা যদি আইনের এই আশ্রয় মানে আইন যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। যারা ডিফেন্স আছে তাদের অ্যাবসেন্সে হলেও প্রসিকিউশনকেই মামলাটাকে প্রমাণ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আশা করি যে সেগুলো যে ফেয়ার ট্রায়াল হবে। কিন্তু এই আইনের বাস্তবায়নে কিন্তু আমাদের সরকারকে আরও সচেতন হতে হবে। না হলে কিন্তু আইন যদি কেতাবে থাকে, বাস্তবায়নে না থাকে, সেই আইনের প্রয়োগ নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন ওঠে, এবং সেটা নিয়েই এই সামনের ট্রাইব্যুনাল আরও চ্যালেঞ্জ ফেস করবে। এই সংশোধনী 2009 সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।